আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে জায়গা জমি তথ্য চেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া আরেক এনবিআর কর্মকর্তা কাজী ফয়সালের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে আদালতে তুলে ধরেছে সংস্থাটি। কাজী ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে আদালত। মিজার রহমানের রিপোর্ট। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে জমিজমার তথ্য চেয়ে ভূমি অফিসে চিঠি পাঠিয়েছে দুদক। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এছাড়া এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে 700টি অ্যাকাউন্ট খুলে সেগুলোর মাধ্যমে অবৈধ আয়ের অর্থ লেনদেনের তথ্য পায় দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। রোববার এই কর্মকর্তাকে বগুড়ায় বদলি করেছে এনবিআর। এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এর আগে 6 জুন গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারে বেনজিরের 4টি ফ্ল্যাট সহ নানা সম্পত্তি দেখভাল করার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করে আদালত। আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে দুদকের করা রিট ফেরত পাঠিয়েছে উচ্চ আদালত। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেটোত্তর নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও অংশ নেন। বাজেট বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে আনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কিছু ক্ষেত্রে দেশের স্বার্থে বিদেশি ঋণ নিতে হয়। আজ সংসদ অধিবেশন শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। বিএনপির আমলে বাজেট বিদেশ নির্ভরতা, বিশেষ করে উন্নয়ন বাজেটের বিদেশ নির্ভরতা ছিল 50% বেশি। আর আজকে আমাদের বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। বিশ্বব্যাংককে আমরা ফিরিয়ে দিয়েছি, আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছি। আমাদের পছন্দ না হলে আমরা ফিরিয়ে দিই। এবং ভারতের সাথে সম্প্রতি যেসব চুক্তি সই করা হয়েছে তা শুধু দেশের স্বার্থ বিরোধী নয়, এতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে মনে করে বিএনপি।
তিস্তা প্রকল্পে ভারতের সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি তিস্তার পানি সমস্যাকে ঝুলিয়ে রাখার কৌশল। দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর ভারত সফরে সে দেশের সাথে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সে বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে এসব চুক্তি ও সমঝোতায়। বিবেচনায় নেওয়া হয়নি রেল করিডোর দেওয়ার রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকিও। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। চুক্তি প্রত্যাখ্যান করে বিএনপির তরফ থেকে বলা হয়, এসব চুক্তি জনগণ মেনে নেবে না। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। বিএনপির মহাসচিব বলেন, তিস্তা চুক্তি এজেন্ডায় না থাকায় প্রমাণ হয় বর্তমান সরকার দর কষাকষির ক্ষমতাও হারিয়েছে। তিস্তা প্রকল্পে ভারতের সহায়তার প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকাচুরি খেলছে। সাম্প্রতিককালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। সীমান্ত হত্যা বন্ধ ও বাণিজ্য বৈষম্য কমাতে প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করছে এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি বলেন, এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে। জ্বালানি খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে সরকার দুর্নীতির সুযোগ তৈরি করে দিচ্ছে ও ভুল নীতিতে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এমনকি এবারের বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ নেই। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব বলেন তারা। এই খাতের অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেন কেউ কেউ। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো সহ সার্বিকভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জনগণের অংশগ্রহণকে বাইরে রেখে সরকার একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে, যা এই খাতে দুর্নীতির সুযোগ তৈরি করে দিচ্ছে বলে দাবি করা হয় ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব আয়োজিত এই আলোচনায়। জ্বালানি সরবরাহ চেনে পুরোটাই এককভাবে নিজের হাতে থাকলে সরকারি প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে অপ্রতিরোধ্য দুর্নীতির পরিচালক। আবার সরকারের দুর্নীতির অংশীদার হিসেবে যখন ব্যক্তি মালিকানা খাত এগিয়ে আসে, সেখানেও কার্যত কোনো প্রতিযোগিতার মাধ্যমে তার অংশগ্রহণ হয় না, হয় লেনদেন ও আতাতের মাধ্যমে। ফলে একচেটিয়াবাদের কোনো পরিবর্তন ঘটে না। বিইআরসি আইনের 34 ধারা পরিবর্তনের মতো জ্বালানি খাতে সরকার এমন কিছু আইন পাশ করেছে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে অভিযোগ করেন অনেকে। সরকারই যদি সবকিছু করে, সরকার যদি আইন ভঙ্গ করে এবং তারা পরবর্তীতে আমাদের এই বারবার এই যে বিষয়গুলোকে যখন চ্যালেঞ্জ করছি, আইনটাকেই পরিবর্তন করলো। ওদের উচিত ছিল হচ্ছে সরকারের ইন্টারফিয়ারেন্সটা বন্ধ করা
ওরা করলো কি উল্টা, ওরা করলো হচ্ছে আইনটাকে সংশোধন করে দিল, সরকার চাইলে সব রকমের এনার্জির মূল্য নির্ধারণ করতে পারবে, তো বিআরসি আর রেখে লাভ কি? ইআইএ করা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক। আমরা বলছি সেটাকে গণশুনানিতে পরিণত না করে প্রকল্প ধরবেন না। এইগুলি রাষ্ট্রের নিয়মাবলীর মধ্যে রয়েছে। আমাদের এই সংরক্ষণ নীতিমালাটা শুধু সেগুলি বাস্তবায়নমুখিতায় সুস্পষ্টভাবে নাগরিক সংলাপের মধ্যে দিয়ে এগুলো দাবি করছে মাত্র। এবারের বাজেটেও জ্বালানি খাতে প্রয়োজনীয় বরাদ্দ নেই বলে দাবি করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কেউ কেউ। এই যে ভুলগুলো যেগুলো করেছি সেগুলোর কারণে, এবং এই নীতি মাস্ট অ্যাড্রেস দোজ থিংস। এই যে বলা হলো যে 100 টাকা কয়টা ড্রিলিং হবে, এই যে বাজেট 2025 বাজেটে সেই টাকাটা আছে। নিজস্ব গ্যাসের এই ভান্ডারটাকে উন্মোচন করার জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করলাম না, আমরা চলে গেলাম সহজ এলএনজি আমদানিতে, কিন্তু ভাতটা নিয়ে আসলাম অর্থনৈতিকভাবে। এদিকে সহজভাবে গেলাম এতে কষ্ট করে অনুসন্ধান করতে না হয়, কিন্তু আমাদের চাপটা আসলো এই আর্থিক চাপটা আমরা এই নিয়ে নিলাম আর কি। সুতরাং নীতি নির্ধারণ না হলে যদি আপনার কারেক্ট ডিসিশন বা কারেক্ট পলিসি নেওয়া না হয়, এটা রাষ্ট্রের জন্য অনেক সময় মানে একটা বোঝা হিসাবে থাকে। সরকারকে জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা ও যৌক্তিক দাবি মেনে নেবার আহ্বান জানানো হয় এই সংলাপে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শুরুর দিন প্রচণ্ড বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের। আর বৃষ্টির কারণে দেরি হওয়া ভোগান্তি ও দুর্ভোগ বাড়িয়েছে শিক্ষার্থীদের, আর এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে সিলেটের 4 জেলায় বন্যার কারণে বন্ধ হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার। সকাল থেকে ঝুম বৃষ্টি, সেই সাথে তীব্র যানজট। এমন বাস্তবতায় রাজধানীতে বৃষ্টিস্নাত এই দিনে যখন পরীক্ষা শুরুর ঘণ্টা বাজছে, তখনও অনেক শিক্ষার্থী চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ছুটছেন পরীক্ষার হলের দিকে। যানজট আর জলাবদ্ধতার ভোগান্তি পেরিয়ে পরীক্ষার কেন্দ্রে আসন খুঁজে বের করা, সেই সাথে দেরিতে পৌঁছানোর কারণে বোর্ডের নির্দেশনা মানতে নেওয়া হচ্ছে রোল ও নাম। ফলে দুর্ভোগে নাকাল শিক্ষার্থীরা, ক্ষুব্ধ অভিভাবকরাও। এখন পর্যন্ত বাচ্চারা ঢুকছে, বেশি সময় কিন্তু নেই। হ্যাঁ, হাতে হয়তো 5 মিনিট আছে, আর এখানে তো এখান থেকে ক্যাম্পাস কিন্তু মূল ক্যাম্পাস কিন্তু বেশ খানিকটা দূরে। তো এতখানিক যে তারপরে একটা বাচ্চা আসলে রিল্যাক্স মোডে পরীক্ষায় যে অ্যাটেন্ড করা, সেটা ওদের হয়ে ওঠে না। আমার মেয়ে তো তাতে দৌড় মারছে, আব্বু এখন সিট কোথায়, কি আসে, কি বিষয়, কেমনে কি করবো, আমি তুমি চলে যাও ভিতরে। ভোগান্তির পালা শেষে শুরু হয় অপেক্ষার প্রহর। প্রিয় সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে অভিভাবকদের প্রতীক্ষা, কখন শেষ হয় আর কেমন হচ্ছে পরীক্ষা। প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু টাইমের প্রয়োজন ছিল, ওরা তার তুলনায় অনেক কম টাইম পাইছে। প্রস্তুতির জন্য 24 মাস সময় দরকার ছিল, তাদেরকে 17-18 মাসে তারা সেরকম প্রস্তুতি নিতে পারে নাই পুরোপুরিভাবে। এত ভোগান্তির পরও পরীক্ষা ভালো হয়, খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ ভালো। সিলেবাস শেষ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা? ছিল, তাও এই সময়ের মধ্যে আমার শেষ করতে হয়েছে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম বিভাগ, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগামী বছর থেকে পরীক্ষা আরও এগিয়ে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি, সেটা আসলে সাধারণত এই সময়ের মধ্যে হয়ে থাকে না। তবে আমাদের আবহাওয়া বিজ্ঞানও বলেছেন যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি যেটা হয়, সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সমস্ত বিষয় বিবেচনায়, যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন, যা গেল বছরের তুলনায় 91,448 জন বেশি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী 5 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে থাকার ফলে আমাদের সেখানে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এবং সেটা আস্তে আস্তে আমাদের দিকে আসছে এবং সেখানে কিন্তু আমাদের বায়ুচাপের বেশ তারতম্য রয়েছে।
এই সব কিছুর ফলে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, ভারী থেকে অতি ভারী, এবং এটি আগামী 72 ঘন্টা এরকম অব্যাহত থাকবে। শুধু তাই নয়, আমরা এখন যে দেখছি তাতে এটা আগামী 5 এবং 6 তারিখ পর্যন্ত কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আর শিক্ষামন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্ত শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সবার জন্য প্রযোজ্য। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে সংবাদ সম্মেলন করে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের স্বতন্ত্র বেতন স্কেল এবং আমাদের শিক্ষকদেরকে সুপার গ্রেড, যেটা 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদের সুপার গ্রেড দেওয়ার কথা ছিল, সেই সুপার গ্রেডটি আমরা অদ্যাবধি পাই নাই। এই তিনটি দাবি নিয়েই আমরা অনড় অবস্থানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে কর্মবিরতির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা একমত হয়েছি সমিতির নেতৃবৃন্দ যে আগামীকাল থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এদিকে রাজধানীতে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। মন্ত্রী বলেন, পেনশনের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নয়। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে। কিন্তু যেই সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সকলের জন্যই প্রযোজ্য। এই বিষয়ে আমার সুনির্দিষ্টভাবে পরিবর্তন বা এটা নিয়ে সেটা পরিবর্তিত হবে কি হবে না সেটা নিয়ে কোনো মন্তব্য আমার পক্ষে করা সম্ভব হবে না। সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের মানি ট্রানজ্যাকশন ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি। রাজধানী মালিবাগে সংস্থাটির কার্যালয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পাচার সংক্রান্ত এক রিপোর্ট উপস্থাপন অনুষ্ঠানে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া একথা জানান। তিনি বলেন, অর্থ পাচার রোধে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন, কিন্তু মানি ট্রানজ্যাকশনের প্রবেশাধিকার না থাকায় সিআইডি সময়মতো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। অনলাইন জুয়ার জন্য দেশ বিশেষ কোনো আইন না থাকায় জুয়ারিরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানান। দেশে 6000-এরও বেশি অনলাইন জুয়ারি গ্রুপ রয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এর মাধ্যমে কত টাকা পাচার হচ্ছে তার কোনো হিসেব নেই। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 8 বছর কাল। এই জঙ্গি হামলা মামলায় হাইকোর্টে দেয়া রায়ের সার্টিফাইড কপি পাওয়া গেলেই উচ্চ আদালতে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আজ তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। তাদের জেলে থাকতে হবে, তার আমৃত্যু। এখন আমরা সেই মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। মোবাইল ফোনে কথা বলার সময় কল ড্রপ নিয়ে 1 জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা BTRC-তে মোবাইল অপারেটরের সেবার মান সংক্রান্ত এক বৈঠকে একথা জানান তিনি। একই সাথে কল ড্রপ হলে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে মোবাইল ফোন অপারেটরদের বাধ্য করা হবে বলেও জানান তিনি। এছাড়া আগামী অক্টোবরের মধ্যে দেশের বিমানবন্দর, সমুদ্র বন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলে গ্রাহকদের 5G সেবা দিতে 4টি মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছে বিমানে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া।
দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, বিমানের টিকিট নিয়ে যাতে কোনো ধরনের অনিয়মের অভিযোগ না থাকে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। গত বছর বিমান 10,000 কোটি টাকার আয়ের মাইল ফলক স্পর্শ করেছে উল্লেখ করে জাহিদুল ইসলাম ভূঁইয়া জানান, এবছরও সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আগামী 2035 সালের মধ্যে রুটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিমানে আরও নতুন নতুন উড়োজাহাজ যুক্ত হবে বলেও জানান তিনি। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে তুই রে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো। যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।